ইসরায়েল এবং ইন্ডিয়া এই দুইটা রাষ্ট্র পৃথিবীর ক্যান্সার বলা চলে। কারণ হচ্ছে ইসরায়েল দেখবেন সে মধ্যপ্রাচ্যটাকে শেষ করে দিছে, আর ইন্ডিয়া দেখবেন আপনি এই যে দক্ষিণ এশিয়াকে শেষ করে দেওয়ার পরিস্থিতি তৈরি করতেছে। বাংলাদেশের সাথে যদি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তাহলে চুক্তির ভিত্তিতে, সুনির্দিষ্ট চুক্তির ভিত্তিতে সম্পর্ক হবে। বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে সুনির্দিষ্ট চুক্তির ভিত্তিতে। কেউ হচ্ছে মালিক এবং কেউ হচ্ছে গোলাম, কেউ দাস। এই ধরনের সম্পর্ক আসলে হতে পারে না, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় এর পরিণাম খুব ভয়াবহ হবে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষ অতীতের মুক্তিযুদ্ধের সময় কি করেছে আমি জানি না, বাট এখন এই যে তরুণ প্রজন্ম আছে এই 16 কোটি মানুষের মধ্যে 1-2 কোটি মানুষ অলওয়েজ রেডি টু ফাইট ফর শান্তিপ্রিয় রাষ্ট্র। তো আমরা বলি এটা আমরা বলি, কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি যে এই শান্তিপ্রিয়তার সুযোগ করে দিয়ে বা সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে একটা পায়তারা বা চেষ্টা, আসলে এটা সেই 71-এর পর থেকে বা আগে থেকেই আসলে এটা চলমান ছিল। দেখুন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তো আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট বা বড় হুমকির জায়গাটা হচ্ছে ভারত। এরপরে হচ্ছে আপনি অন্য মিয়ানমার বলেন বা পৃথিবীর অন্য রাষ্ট্র বলেন, সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারত। ভারতের সাথে আসলে আপনার সম্পর্ক যেটা আছে এটাকে ডিফাইন করতে হবে যে আপনি ভারতের সাথে ভারতকে কিভাবে ডিল করবেন। তো দেখুন এখন ভারত যেভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদেরকে যেভাবে হচ্ছে বাধা দিচ্ছে এবং প্রতিটা পয়েন্টে, ধরুন আজকে শেখ হাসিনা, বাংলাদেশের চোখে শেখ হাসিনা হচ্ছে একজন বলতে পারেন যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বাংলাদেশের চোখে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের চোখে। এখন পর্যন্ত আইন অনুযায়ী হয়তো অনেকগুলো মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত মামলার রায় হয় নাই। কিন্তু সাধারণ মানুষের চোখে বাংলাদেশের সবচেয়ে জঘন্য, ঘৃণ্যতম এবং জনধিকৃত, একদম ধিকৃত হচ্ছে স্বৈরশাসক হচ্ছে শেখ হাসিনা। তো তাকে ইন্ডিয়া সেখানে আশ্রয় দিয়েছে। তো বর্তমান সে কোন স্ট্যাটাসে ওখানে আছে সেটা আমরা জানি না। দ্বিতীয়ত সেখানে থেকে তিনি বাংলাদেশের বিরুদ্ধে তিনি হচ্ছে সেখানে বসে ষড়যন্ত্র করছে এবং তিনি বিভিন্ন ইউএসএ তে, ইউকে তে সহ, ইভেন ডেনমার্কে সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সভা, সেমিনারে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানকে একটি সন্ত্রাসী বা কিশোর গ্যাং বা হচ্ছে জঙ্গি এই ধরনের তকমা দিয়ে তারা বক্তব্য দিচ্ছে। দেখুন বর্তমান সরকার সুস্পষ্ট ভাবে এর প্রতিবাদ করে যাচ্ছে, আমি সরকারকে ধন্যবাদ জানাই। তো একই পাশাপাশি দেখেন আজকে যদি বাংলাদেশের এই ধরনের একজন অপরাধী ভারতে বসে এই ধরনের কর্মকাণ্ড করছে, আজকে যদি সেভেন সিস্টার্স এর যারা আছে, যারা বিচ্ছিন্নতাবাদী হিসেবে আছেন বা ওখানকার যারা স্বাধীনতাকামী নেতা আছেন, তাদেরকে যদি আজকে যদি আমরা বাংলাদেশে আশ্রয় দিই, তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে যদি ভারতের বিরুদ্ধে তারা যদি এখানে বসে কথা বলে, ভারতের বিরুদ্ধে এখানে বসে মানে ষড়যন্ত্র করে বা ভারতকে সেভেন সিস্টার্স কে স্বাধীন করার চেষ্টা করে, ভারত কি সেটা সামাল দিতে পারবে? ভারত কি সেটা স্বাভাবিকভাবে নিতে পারবে? তো এই যে দেখেন এই যে পরিস্থিতি এখন সেভেন সিস্টারের জায়গাটা হচ্ছে, সেখানে যদি আমরা আমাদের জায়গা থেকে যে কথাগুলো বলছি, তো আমরা চাই ভারতের মতো থাকুক না। ভারত এমন একটা রাষ্ট্র, দেখেন ওর প্রতিবেশী যে আছে, ও চায়নার সাথে ওর সম্পর্ক ভালো না, ওর শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না, ওর হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, ওর মালদ্বীপের সাথে সম্পর্ক ভালো না, ওর নেপালের সাথে সম্পর্ক ভালো না। ওর একমাত্র সম্পর্ক ভালো ছিল বাংলাদেশের আওয়ামী লীগের সাথে, জনগণের সাথে সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ ছিল। তো দেখেন সেই সম্পর্কও এখন শেষ। তো এখন এই ভারত হচ্ছে পৃথিবীর বুকে একটা জনবিচ্ছিন্ন রাষ্ট্র, এবং আপনি দেখবেন যে ইসরায়েল এবং ইন্ডিয়া এই দুইটা রাষ্ট্র পৃথিবীর ক্যান্সার বলা চলে। কারণ হচ্ছে ইসরায়েল দেখবেন সে মধ্যপ্রাচ্যটাকে শেষ করে দিছে, আর ইন্ডিয়া দেখবেন আপনি এই যে দক্ষিণ এশিয়াকে শেষ করে দেওয়ার পরিস্থিতি তৈরি করতেছে। এবং সমস্ত বিশ্বে, এবং এই দুইটা জাতি ধর্মীয়গতভাবে হচ্ছে এরা পৃথিবীব্যাপী সংখ্যালঘু, এবং যার কারণে তারা সবসময় একটা হীনমন্যতায় থাকে এবং তারা তাদের সাম্রাজ্য বৃদ্ধির চেষ্টা করে। আপনি দেখেছেন সিরিয়ার যে পরিস্থিতি, সেখানে বাশার আল আসাদ পলায়ন করার পরে একটা যে বাফার স্টেট ছিল সেখানে ইসরায়েল সেখানে দখল করার চেষ্টা করছে বা দখল করেছে অলরেডি। এবং ইন্ডিয়ারও সেম পরিস্থিতি। তো ইন্ডিয়া আসলে কি চায় এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। তো আমি আমার পূর্বের বক্তব্যে আমি ক্লিয়ার করেছি। তো এখন আসলে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, বাংলাদেশের আসলে এই সরকারের সরকার না, শুধু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বর্তমান সরকার, জনগণ, ছাত্র জনতা সবাই মিলেমিশে আমরা ভারতের যে ষড়যন্ত্র আছে সেটাকে আমরা রুখে দাঁড়াবো। আর মিয়ানমারের জায়গাটা যদি বলি, দেখুন আজকে মিয়ানমারের যে দীর্ঘদিনের সংঘাত যে রয়েছে, মিয়ানমারের আরাকান আর্মি বলেন আর হচ্ছে যারা সরকারে আছে জান্তা সরকার, কেউ বাংলাদেশের পক্ষে না। কারণ এই জান্তা সরকারের আমলে, এই জান্তা সরকারের আগে যে অং সান সুচি ছিল,
এবং যার সাথে তাদের খুব ভালো দহরম মহরম সম্পর্ক ছিল, সেই আমলেই তো এই রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠানো হয়েছে। এরপরে এখন এখন হচ্ছে দুই গ্রুপ ভাগ হয়ে এখন বিদ্রোহ করতেছে, এটা দখল করতেছে, ওরে মারতেছে, ওরে কাটতেছে। আমার দেশের সীমান্তবর্তী এলাকায় আমি যেতে পারি না, আমার দেশের নাফ নদীর এক অংশে আমরা মাছ শিকার করতে পারি না, আমরা আমাদের সেন্ট মার্টিনে যেতে পারি না। তো এই যে সার্বিক পরিস্থিতি, আসলে এগুলো সরকারকে খুবই কৌশলে ডিল করতে হবে এবং বাংলাদেশের জনগণ আমরা যে ঐক্যবদ্ধ আছি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আরাকান আর্মির যে বর্তমান যে মংডু শহর তারা যে দখল করেছে, এটা বাংলাদেশের ভূখণ্ডের জন্য খুবই অ্যালার্মিং। এবং এক ভাই হয়তো না জেনে বা না বুঝে তিনি বলেছেন যে 11 লক্ষ বা 15 লক্ষ সশস্ত্র যারা রোহিঙ্গা আছে তাদেরকে সশস্ত্র করা উচিত বা সেনা ট্রেনিং দেওয়া উচিত। আসলে এটা যে আমাদের জন্য কত বড় ভোগান্তির কারণ হবে যদি এ ধরনের পরিস্থিতি হয়, এবং এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা করা যায় না এবং করা ঠিকও হবে না। তো সার্বিক দিক বিবেচনায় আসলে আওয়ামী লীগ সরকার আসলে বাংলাদেশকে যে ধরনের পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছে, তো এটা আমাদেরকে বহুদিন ভোগাবে এবং আমাদেরকে প্রচুর এটার বিরুদ্ধে প্রচুর লড়াই করতে হবে, প্রচুর সংগ্রাম করতে হবে। এবং ইন্ডিয়ান যে হেজিমনি বাংলাদেশে এক্সিস্টিং আছে, তো এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি একটা ফাইট করতে হবে। এবং এই ফাইট আমরা যত দীর্ঘ হবে আমাদের জন্য যেমন ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর। এবং ভারতকে প্রথমত হচ্ছে ভারতকে দেখতে হবে, বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে হবে। এবং বাংলাদেশের সাথে যদি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তাহলে চুক্তির ভিত্তিতে, সুনির্দিষ্ট চুক্তির ভিত্তিতে সম্পর্ক হবে। বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে সুনির্দিষ্ট চুক্তির ভিত্তিতে। কেউ হচ্ছে মালিক এবং কেউ হচ্ছে গোলাম, কেউ দাস, এই ধরনের সম্পর্ক আসলে হতে পারে না, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না। ভারতকে স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ তার ভোটিং পলিসি ঠিক করবে, বাংলাদেশ তার ইন্টারন্যাশনাল পলিসি ঠিক করবে, বাংলাদেশের জনগণ ডিসাইড করবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, ইন্ডিয়া ডিসাইড করে দিবে না। তো এই বিষয়গুলো যদি ইন্ডিয়া একটা ভালো সিদ্ধান্তে আসতে পারে এবং শেখ হাসিনার বিষয়ে যদি সুস্পষ্ট একটা মেসেজ বা বার্তা দিতে পারে, এবং শেখ হাসিনাকে যখনই বাংলাদেশ ভারতের কাছে রিটার্ন চাবে বা ফেরত চাইবে সাথে সাথে যদি তা ফেরত দিতে পারে, তাহলে হয়তো ভারতের সাথে একটা ভালো সম্পর্ক হওয়া সম্ভব। এবং সম্পর্ক যদি হয় তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও হচ্ছে স্বাভাবিক হবে। এবং মিয়ানমারের বর্তমান যে পরিস্থিতি আছে, তো এই বিষয়গুলো আসলে আমাদের জন্য ডিল করা অনেক বেশি ইজি হবে। কারণ মিয়ানমারের সাথে আমাদের প্রায় যে অংশটা দখল করেছে সেখানে প্রায় 270 কিলোমিটারের একটা দীর্ঘ বর্ডার রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে সরকারেরও যেমন কৌশল নিতে হবে, ভারত এবং মিয়ানমারকেও বুঝতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুতরাং এখানে বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় এর পরিণাম খুব ভয়াবহ হবে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষ অতীতের মুক্তিযুদ্ধের সময় কি করেছে আমি জানি না, বাট এখন এই যে তরুণ প্রজন্ম আছে, এই 16 কোটি মানুষের মধ্যে 1-2 কোটি মানুষ অলওয়েজ রেডি টু ফাইট ফর দ্য নেশন। এবং তারা বেশি দিন ট্রেনিংও লাগবে না, তারা যুদ্ধের জন্য প্রস্তুত যদি বাংলাদেশের বিরুদ্ধে কেউ খেলতে আসে। মেজর আফসারি স্যার এবং কর্নেল কলিমুল্লাহ স্যার স্বাধীনতার সময়ের ইতিহাস আমাদেরকে শোনালেন। ভারত ওই সময় চাইছিল যে নেপাল, সিকিম এবং মালদ্বীপের মতো, শ্রীলঙ্কার মতো আমাদেরকে তাদের অধীন করে রাখবে, কিন্তু নেপাল এবং মালদ্বীপ ওদেরকে শ্রীলঙ্কা সহ লাথি দিয়ে এদেরকে বের করে দিয়েছে ওদের দেশ থেকে। 2024 পরবর্তী বাংলাদেশও তাদেরকে লাথি মারে বের করে দিয়েছে। ভারতে বাংলাদেশের সবসময় বিরোধিতা ছিল, কখনো বন্ধু ছিল না। ওদের স্বার্থের কারণে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এবং বাংলাদেশকে সবকিছু নিয়ে গেছে। মেজর জলিল প্রতিবাদ করার কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ভারতের বিরোধিতার কারণে জিয়া রহমানকে শেখ মুজিব সেনা প্রদান করেন নাই, কারণ ভারতকে জিয়া রহমানকে ভারত পছন্দ করে না। 65 সালে একটা যুদ্ধের কারণে জিয়া রহমানকে পছন্দ করেন, অথচ জিয়া রহমান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। জিয়া রহমান পরবর্তী সময়ে শেখ হাসিনাকে রয়ের এজেন্ট হিসাবে রয়ের ট্রেনিং দিয়ে বাংলাদেশে প্রেরণ করেছেন, যাতে ভারতের পক্ষে কাজ করে। উনি সর্বোচ্চ দিয়েছেন ভারতকে। ভারত এখন বুঝে গেছে যে 24 প্রজন্ম ভারতকে সেরকম ভাবে আর কোনো কিছু দিবেন না। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে অনেক কাজ করেছেন, যা সফল হয়নি। বাংলাদেশের জনগণ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। এই জন্য ভারতকে বাংলাদেশ এখন শত্রু রাষ্ট্র হিসেবে পরিগণিত করে 2024 প্রজন্ম। আমাদের উচিত সবাই একসাথে থাকা, ভারতকে বয়কট করা। এবং ইউনূস সরকার ভারতকে বয়কট করার জন্য বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতেছেন, যাতে ভারত নির্ভর না হতে পারে। এতদিন সিন্ডিকেট ছিল, আশা করি ভবিষ্যতে এরকম সিন্ডিকেট আর থাকবে না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আসছে, অনেক বন্ধু রাষ্ট্রের পরিচয় হবে, অনেক আমাদেরকে সহযোগিতা করবে।
আমরা চাই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশপ্রেমিক হোক, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি দেশপ্রেমিক হতো, চট্টগ্রামের যে পার্বত্য চট্টগ্রামের যে ভাই বললেন, এই সমস্যা কখনোই থাকতো না। আশা করি এই সরকার অনুধাবন করবেন এবং দেশের জন্য কাজ করবেন।